ব্রহ্মাণ্ডে যা আছে দেহ ব্রহ্মাণ্ডে তাই আছে, নদী নাল লাগাল বিল পাহাড় সব আছে এই দেহ। পৃথিবীতে যা আছে এই দেহ তাই আছে। ওই যারা ধরতে পারে এরা মহামানব। বয়স ৯৮। এই বয়সেও করে যাচ্ছেন মানুষের সেবা। নির্দেশনা দিচ্ছেন বাংলাদেশ ও ভারতের ৩৬০টি আখড়ার। দেখা করতে যাচ্ছি হবিগঞ্জের বিথঙ্গলের বড় আখড়ার প্রধান সুকুমার দাস মহন্ত গোসাইয়ের সঙ্গে। আমরা এখন দাঁড়িয়ে আছি হবিগঞ্জ জেলায়। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামে এখানে একটি আখড়া আছে, যেটাকে বলা হয় বিথঙ্গল বড় আখড়া। এবং এই বিথঙ্গল বড় আখড়া কেউ কেউ বলেন ৯৮৩ খ্রিস্টাব্দে এই আখড়াটির স্থাপন করা হয়েছে, আবার কেউ কেউ বলেন যেটা ১৬ শতাব্দীর, কারো কারোর মতে এটা ৫০০ বছর আগের। এখানে রামকৃষ্ণ গোসাই বা রামকৃষ্ণ গোস্বামী, যেই নামে তাকে ডাকা হোক না কেন, তিনি এই আখড়াটি প্রতিষ্ঠা করেন। সারা বাংলাদেশ এবং ভারতের প্রায় ৩৬০টি আখড়া রয়েছে, সেই আখড়ার প্রধান আখড়া হচ্ছে এই আখড়া। এবং রামকৃষ্ণ গোসাইয়ের পরবর্তীতে যারা মহন্ত হয়েছেন তারা প্রত্যেকেই এই আখড়া থেকেই প্রতিনিধিত্ব করেন এবং সবাইকে নির্দেশনা দেন বাকি ৩৬০টি আখড়াতে। এবং আরেকটা বিষয় আমরা জানতে পেরেছি যে এই যে আখড়াতে ১২০ জন গোস্বামী বা ১২০ জন বৈষ্ণব ছিলেন, বা আমরা যে বিষ্ণু ধর্মাবলম্বী যারা যিনি চর্চা করেন, যারা সংসার ত্যাগী, তারা এখানে ১২০টি কুঠুরি আছে ভিতরে, এবং ১২০টি কুঠুরিতে তারা থাকতেন, ধ্যান করতেন, সাধনা করতেন। সিদ্ধি লাভ করার পর তারা অন্যত্র গিয়ে আশ্রম প্রতিষ্ঠা করেছেন এবং বিভিন্ন জায়গায় তাদের ধর্ম এবং বিভিন্ন বিষয় প্রচারণা করছেন। এখানে শনিবার এবং মঙ্গলবারে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন এবং তারা আসার পরে বিভিন্ন মনোবাসনা নিয়ে আসেন, কারো বিভিন্ন সমস্যা নিয়ে আসেন। এসে এখানকার গোস্বামী এখন যিনি আছেন, যিনি প্রধান আছেন মহন্ত, তাকে এই সমস্যার কথা বলেন এবং সেই সমস্যা থেকে সমাধানের পরিত্রাণ লাভের উপায় খুঁজেন। আমরা সব কিছুই জানতে পারবো। রূপালী বাংলাদেশ ডিজিটালের পক্ষ থেকে আপনাদের সবাইকে দেখাবো যে ভিতরে আসলে কি কি আছে এবং কিভাবে আমরা এই বিষয়গুলি তুলে ধরবো। চলুন আমরা যাই। এবং একটা জিনিস যেতে চাই, আশ্রমে জুতা নিয়ে প্রবেশ নিষেধ, তো আমি সামনে গিয়ে জুতাটা খুলে ফেলবো। একটা বিষয় যে আশ্রমে যখন প্রবেশ করবেন তখন পবিত্রতা বজায় রাখবেন এবং আপনার মনের বাসনা যেটা আছে সেটা যখন বলবেন এবং সেটা ভালোভাবে বলবেন এবং চেষ্টা করবেন যেটা যেহেতু একটি ভালো এবং পবিত্র একটি স্থান, সেখানে যেন এমন কোনো আচরণ না করেন যে আচরণটা মানুষের জন্য এবং অন্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। চলুন আমরা ভিতরে যাই। যখন একটা গাভী পড়ব দুধটা আঁকড়ে আইনে দেবে, যদি একটা লাউ হয় লাউটা আইনে দেবে, যদি দুলা ধান হয়েছে প্রথম ধানের চালটা আঁকাতে নেবে। আপনার নাম কি? উপেন্দ্র বৈষ্ণব। উপেন্দ্র বৈষ্ণব। এটা কি আপনার গাছের? গাছের। বাহ, এটা আপনি আখড়ায় দিতে যাচ্ছেন? আমরা আখড়া না দেওয়া। আপনি কত বছর ধরে এখানে আছেন? ছোটবেলা থেকে। কত বছর হবে? 40 বছর এখানে আছেন। এখানে কি কাজ, কি সেবা কাজগুলি করেন? মন্দিরে সেবা পূজা করি। আচ্ছা। এবং আমরা শুনেছি যে এখানে আসার পর অনেক মানুষের মনোবাসনা পূর্ণ হয়।
মানে রুগী টুগী যা আছে সব গোসাই কাছায় আসে, গোসাই যারা দিলে ভালো হয়ে যায়। আচ্ছা, এটা কত সালে এই মন্দির? এটার সালটা তো আমি কইতে পারতাম না, আমার তো 450 বছর হয়েছে মন্দির। মন্দিরে 450 বছর। ঐতিহাসিক বিধঙ্গল বড় আখড়া এই প্রত্যন্ত অঞ্চলের একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান। আপনারা জানেন 1983 সাল থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ গোস্বামী এই বাটি এলাকার জনগোষ্ঠী উন্নয়নের জন্য, শুধু হিন্দু নয় সর্বধর্মের কল্যাণের জন্য ইনি এখানে সাধনার জন্য প্রথমে হবিগঞ্জের ঋষি গ্রামে আসেন। ঋষি গ্রাম থেকে ওনার গুরুদেব শান্তনু গোস্বামীর নির্দেশে এখানে ছিল আপনার এক দস্যু। এই দস্যু দুইজন ছিল, নরায় এবং হরাই। তারা দস্যুতা বৃত্তি করতে, এই জন্য এখানে কোনো লোক আসলে এটা একটা জঙ্গল ছিল, তাদের পেশায় ছিল যে তাদের দস্যুতা, বাড়ি লুটপাট করা। তখন ওই ওনার গুরুদেব শান্তনু গোস্বামীর নির্দেশে উনি বললো যে তুমি যাও। উনি 43 বছর বৃন্দাবনে, ভারতের বৃন্দাবনে সাধনা করার পরে যিনি উনি গুরুদেবের কাছে আসলেন, উনি বললো যে তুমি ওই এলাকার ভক্তবৃন্দকে তুমি উদ্ধার করো। তখন তিনি রামকৃষ্ণ গোসাই বিধঙ্গল বড় আখড়ায় আসেন, আর সেইখানে প্রতিষ্ঠাতা করেন। আসার পরে আস্তে আস্তে তখনকার সময় মুঘল সম্রাট আলীবর্দী খানের সময়ে এই আখড়াটা প্রতিষ্ঠিত হয়। এই থেকে শুরু হওয়ার পর থেকেই বিশেষ করে এখানে এই ধর্মের সবচেয়ে বড় উপকৃত হলো আমাদের বৈষ্ণব সম্প্রদায় এবং আমাদের কৈবর্ত সম্প্রদায় এখানে বসবাস বেশি। তাদের আদি গুরু এবং একমাত্র মহাপুরুষ হবে এই রামকৃষ্ণ গোসাই। তখন এই আখড়া প্রতিষ্ঠার পর থেকে ভারত থেকে মানিক্য বাহাদুর সহ অনেক নবাব, যেমন জাহাঙ্গীর সাহেব সহ তারা এখানে সুলতান সি এবং এখানে নয়ানী চৌধুরী সহ তারা দানের বলি আখড়া প্রতিষ্ঠিত হয়, মূলত ভক্তদের দানে। এই আখড়ার অধীনে 360টি আখড়া আছে। 360টি আখড়া এখানে যিনি মহন্ত মহারাজ হয় তার নেতৃত্বেই, তার পরিচালনায় সারি ভারত বাংলাদেশ সহ সমস্ত আখড়া পরিচালনা হয়ে থাকে। এই আখড়াতে 120টি রুম আছে। আর আমি যেখানে দাঁড়াইছি এখানে 120 হাত লম্বা এই গাটলাটা। এখানে 2টি মন্দির আছে, একটা নাথ মন্দির, একটা ভোগ মন্দির, একটা দোল পূর্ণিমা এবং একটা রথযাত্রা। আমি আগে বলছি যে এটা বাজারের ভিতরে আছে। এই অলৌকিক জিনিস রামকৃষ্ণ ভক্তদের অনুপ্রাণে এখানে সৃষ্টি হয়েছে। মূলত এখানে শুধু আপনার রামকৃষ্ণ গোসাই শুধু ভক্তদের ধর্মীয় সাধনা নয়, আপনারা জানেন আজ থেকে অনেক বছর আগে আপনার চিকিৎসা সেবা কিন্তু এই এলাকা এখনও পিছিয়ে আছে, আরও পিছিয়ে ছিল। এখানে যারা আসে ভক্তবৃন্দ সর্বধর্ম নির্বিশেষে, মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, তারা ওনাকে যে স্মরণ করে যেভাবে আসেন, যে কোনো রোগের জন্য আসে, ওনাকে স্মরণ করে মাত্র অনেকের রোগ আরোগ্য হয়ে যায়। যেমন আমার বর্তমান মহন্ত মহারাজ শ্রী সুকুমার দাস মহন্ত গোস্বামী, আপনি যদি ভিতরে যাবেন দেখবেন শনি মঙ্গলবারে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম হয়ে থাকে। এবং এই যে বাসনার জন্য, মানে যে রোগ, জ্বর, মাথা ব্যথা, শুধু আপনার অপারেশন বাদে প্যারালাইসিস আপনার সবচেয়ে আকর্ষণ ছিল। আমি আপনাকে বলি, তখন আজ থেকে 20 বছর আগে আমাদের চিত্রনায়ক সোহেল রানা, উনি ওনার 7 দিন একটা করে ওনার চিকিৎসা সেবাটা প্রচার করেছিল। ওনার সবচেয়ে একটা চিকিৎসা হলো আপনার প্যারালাইস। সে কিন্তু কথা বলতে পারে না, মুখে কথা বলতে না, উনি যে ফু দেয় সাথে সাথে হাইটে এখান থেকে চলে যায়। আপনার মাথা ব্যথা, উনি মাথা ব্যথা দিবেন, সাথে সাথে ওনার মাথা ব্যথা চলে যায়। আপনার উনার রক্ত পড়তেছে, উনি ফু দিলে সাথে সাথে মানে মেজর ছাড়া সব কিছু উনি ইয়ে হয়। বিথঙ্গল আখড়ায় এই একটি বড় ঘাট দেখতে পাচ্ছেন, অনেক বড়। এখানে বলা হয়ে থাকে যে 120 জন বৈষ্ণব এবং যে মহন্ত আছেন, যিনি প্রধান মহন্তর আন্ডারে যে 120 জন বৈষ্ণব আছেন, তারা এই ঘাটে একসাথে গোসল করতেন এবং এই জন্যই দেখা যাচ্ছে যে বিশাল বড় একটি ঘাট। এবং এখানে আমি দাঁড়িয়ে আছি, খুব আরাম লাগছে পানিটা। এবং আমরা যখন এই ঘাটে আসি তখন এত বড় ঘাট অনেক জায়গায় দেখা যায় না,
মানে বিশাল বড় ঘাটের বিষয়, এবং এখানে এখন অনেকেই বৈষ্ণব আছেন এবং এখানে যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা সবাই এখানে দেখছি যে গোসল করছে, স্নান করছেন, এবং তারা সবাই এখানে আসেন এবং এখানে একটা পুণ্যভূমি, এই পুণ্যভূমিতে এবং পুণ্য স্নান তারা করে থাকেন। আমরা ভিতরে আরও অনেক বিষয়গুলি দেখব বা দেখছি, চলুন আমরা ভিতরে যাই। যে ঘরটার সামনে আমি দাঁড়িয়ে আছি সেখানে এক সময় এই যে 120 জন যে গোস্বামী বা গোসাই বা বৈষ্ণব বলা হয় তারা থাকতেন, তার মধ্যে এই একটা ঘর। সুনীল দা, এখানে আসলে ওনারা কি করতেন? এখানে গোসাই লাভ করছে সাধনা করে, মানে সাধনা করে তারা এখানে সাধনা করতেন। সাধনা করার পর হচ্ছে ওনারা যখন সিদ্ধি লাভ করতেন তখন তারা সিদ্ধি লাভ করার পর কোথায় তাই গেছে ভারতে গিয়ে আর একটা আশ্রম করছে। মানে সিদ্ধি লাভ করার পর তারা অন্য জায়গায় যে হচ্ছে আশ্রম করছেন। মানে তাহলে আমরা একটু দেখি যে এখানের মধ্যে যারা সাধনা করতেন তারা কিভাবে থাকতেন। এখন আলো, একসময় ওরকম আলো মনে ছিল না, এখন সেই কিছুটা হচ্ছিল বিদ্যুৎ আসার কারণে হচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন। আগে এখন যেরকম ভাবে আমরা খাট বা খাটের আশেপাশটা দেখছি, এবং এখানে যে জানালাটা দেখা যাচ্ছে একটু অন্যরকম, মানে সাধারণত বর্তমান বাড়ি ঘরগুলিতে এরকম জানালা দেখা যায় না। হ্যাঁ, বারান্দার মতো। এদিকে আমরা একটু যদি আসি, যেখানে একটা চুলা এখন দেখা যাচ্ছে, একটা সময় হয়তো বা চুলা ছিল না। হ্যাঁ, এই যে একটু বাইরের দিকে যদি আমরা দেখি, এই যে দেখেন বানর দেখা যাচ্ছে, পালিয়ে যাচ্ছে বানর। এখানে দেখবেন আরো এরকম ঘর আছে, এখানে আরো ঘর, প্রতিটা ঘর, এবং আলো বাতাসের সুন্দর একটা ব্যবস্থা। যেমন আগের যে আপনারা আর্কিটেকচার দেখতেন বা যেভাবে হচ্ছিল সাজানো হতো, সেখানে আলো বাতাসের একটা সুবন্দোবস্ত কিভাবে থাকা যেত, কারণ তখন তো ইলেকট্রিসিটি ছিল না, তখন কিছুই ছিল না। তো সেই জায়গায় হচ্ছে আলো বাতাসের সুন্দর ব্যবস্থা না থাকলে মানে একটা সাফোকেশন হওয়া বা একটা দীর্ঘ মানে শ্বাসের একটা সমস্যা হওয়ার বিষয় থাকে। তো সেই জায়গাটাকে হিসাব করেই এই বিল্ডিংগুলি বানানো হয়েছে। এবং এখানে একটা জিনিস দেখবেন যে একটা সুন্দর কারুকাজ প্রত্যেকটা জায়গায়, একটা সুন্দর কারুকাজ এখানে দেখা যাচ্ছে। আমরা যদি হচ্ছে হলো আমাদের মুঘল আমলের আর্কিটেকচার দেখি, তো সেইখানেও কিন্তু কিছু কিছু জায়গায় আপনারা এই ধরনের কারুকাজ, এরকম ধরনের নকশা আপনারা দেখতে পাবেন, যে থামটা যেভাবে নকশা করা প্রত্যেকটা জিনিস, এবং একটা থাম আছে, এবং এটা অনেক পুরনো হয়ে গেছে, মানে এই জায়গাটা এখনো সংস্কার করা হয়নি। সুনীল দা একটা কথা বলছিলেন যে এখানে একটা মটকা, এই মটকা ছিল আজকে আগে দই ভাত, 2-3টি পাতা না ছিল, আবার গরু রাইকা এই দইগুলা এই আইনাসীরা এখানে পাতত জাল দিয়া। এইরকম ধরনের আরো 2-4টা আছিল, এগুলা ভাঙে গেছে। এই মটকাগুলি বহুত বছরের পুরানো। তো যদি আমরা ভিতরে একটু দেখি, এখানে এখন কিছু গোবর এবং লাকড়ির জন্য এইগুলি ব্যবস্থা রাখা হয়েছে। এই বাথরুমে কি আপনার যারা আসেন তারা কি বাথরুমে, মানে যারা পর্যটক যারা আসেন বা ঘুরতে যারা আসেন বা যারা আশ্রমে মানে আখড়ায় আসেন, তারা সবাই এদিকে ভিতরে এখানে পুরোনো একটা বিষয়, কিছু কিছু জায়গায় পলেস তারা খসে পড়ছে, নজর দিতে চাই। এই এখন অনেক জায়গায় কাঠের নকশাটা কিন্তু এরকম থাকে না, এটা খুব হিসাব করে এই নকশাগুলি বানানো হতো একটা সময়, এরকম কাঠের নকশা। যেহেতু দরজাটা পুরনো হয়ে গেছে পাল্লাটা, কিন্তু তারপরেও কিন্তু আপনি নকশাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সৌন্দর্য একসময় ছিল এই নকশাটার মধ্যে। মানে এই যে পাল্লাগুলি নিচে দেখা যাচ্ছে সেটা হচ্ছে হলো একসময় মন্দির ছিল, মন্দিরে এই পাল্লাগুলি ব্যবহার করা হয়েছিল। দেখলে আদতে গাছের গাছ মনে হলো, এই গাছ দিয়ে কিন্তু পালাগুলি তৈরি করা হয়েছে। এইগুলা গিলো একটা গাছে একটি পালা, এইরকম ধরনের গাছ ছিল, এরকম ধরনের গাছ আইনা কিনা গোছাই লাগানো ছিল। দর্শক, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি
এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এই দরজাকে বলা হয় হচ্ছিল সিং দরজা। সিং দরজা, দরজাকে বলা হয় সিং দরজা। সিং দরজা মানে সিংহ দরজা, মানে সিংহ দরজা মানে প্রথম বা প্রধান দরজা যেটা। এই দরজা দিয়ে মানে মানে এদিক দিয়ে মানুষজন আগে আসতো, এবং এই যে আপনার বিষয়টা দেখতে এটা মনে হয় নতুন, এটা নতুন বানানো হয়েছে, কিন্তু এই যে দরজার বিষয়টা এবং এটা বাজারের কিছু অংশ, বাইরেরটা হচ্ছে বাজারের অংশ। আর আগে তো এক সময় বাজার ছিল না, সরাসরি এখান দিয়েই মানুষজন আসা যাওয়া করতো। তো এই সিং দরজা বা সিংহ দরজা যেভাবেই বলা হোক না কেন, এই দরজার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এখান দিয়ে মানুষজন ঢুকতো, এবং দরজা দিয়ে ঢোকার পরেই আমরা যদি এদিকের দিকে তাকাই, দরজা দিয়ে ঢোকার পরেই কিন্তু গোসাইর মন্দিরটা চোখে পড়ছে। হ্যাঁ, তো গোসাইর মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা কি কোথায় যাব? হ্রদ পূব দিকে যাই, পূব দিকে যাবেন না? আচ্ছা, পূব দিকে যাই। আচ্ছা, পূব দিকে যাচ্ছি আমরা এখন, কারণ আমরা পূব দিকে যাই। পূব দিক মানে এটা আরেকটা সিংহ দরজা, মানে আমরা যেই দরজা দিয়ে প্রথমে ঢুকেছি সেটাও একটা সিংহ দরজা। দুইটাই সিং দরজা বা সিংহ দরজা দুইটাই। আগে ছিল 4টা, মানে 4 দিক দিয়ে মানুষজন এখানে ঢুকতে পারতো। বাহ, সুন্দর একটা বিষয়। দরজা গেলে পরে সিং দরজা গেলে পরে পূর্বেটা দিঘি আছে, 120 জন, 120 নাম্বার এই দিঘি কাটটা, এই কাটটা দিয়ে মানুষের স্নান পান করে, মানুষে খেলাধুলা করে, এই হলো দিঘি আছে। এখানে একজন দর্শনার্থী দেখতে পাচ্ছি, আপনি কি এখানকার মানুষ না দর্শক? আমাদের বাড়ি হলো খাগাইচর, আমার গুরুদেবের আশ্রম। আচ্ছা, খাগাইচর কোন জায়গায়? খাগাইচর করছে আপনার এই যে আজ খাগাইচর। আচ্ছা, আপনার গুরুদেবের আশ্রম, ওখান থেকে আপনি এখানে এসে এখানে কেন আসেন? কেন আসছি? আমার গুরুদেবের আশ্রমে এখানে আসছি। আপনারা এই যে সংসার ত্যাগ করে আসেন, এই সংসার ধর্ম এই পালনের জন্য যে সংসার ত্যাগ করে আসেন, এটা মানে কিভাবে? তার সেবা পূজা করবার জন্য, তার চাকরি করবার জন্য, আর তো কিছু না। আমি তো মালিক না, মালিক তো হইল কত রামকৃষ্ণ গোসাই, শ্রী রামকৃষ্ণ গোসাই। আমি তো সেবাই, চাকর, প্রধান চাকর। আমি তো প্রধান চাকর, আমার এটা দেখশন করে রাখুন। এখন কি মানে কি অবস্থা? অনেক মানুষ তো বিভিন্ন সময় আসেন, দেখেন, কিন্তু আসলে এখানকার এখন আপনাদের কাজ তো এখানে কত রোগে শনি মঙ্গল আসলে দেখতে পারেন, 200-300 মানুষ হয়, 100 হয়, 150 হয়, 250 কোনো দিন। ওই প্যারালাইজ রোগী, পাগল, এটা নানান রোগ, জ্বর জারি, সবটারে আগে তো ডাক্তার আছেন না বাবা, এই সাধারণ না ফকের হতো বালা করতো, সেই যুগটা তো চলে গেছে। অন্ত ডাক্তার তারাই কেন আসে মনের বাসনপূর্ণ বিপদ ভর্তা হয়েছে, বিপদ ভর্তা হয়েছে, খুব ভাবছো না। আচ্ছা, জানো যাও, তুমি মাত্রা করে যাও, হ্যাঁ তোমার খুব ভালো হইব, তো ভালো হয়েছে মানটা দিয়ে। সে কৃষ্ণদাসে বাস করে দেব দামোদর, তাদের নাম শুনিলে বলা সমান কিঙ্কর। দেহরাজ্য আছে মন্ত্র 16শত নদী, কত মহাতীর্থ আছে নাকি অবধি। বা ব্রহ্মাণ্ডে যা আছে, দেহ ব্রহ্মাণ্ডে তাই আছে, নদী, নাল, লাগাল, বিল, পাহাড়, হ্যাঁ সব আছে এই দেহ। পৃথিবীর যা আছে এই দেহ তাই আছে। ওই যারা ধরতে পারে এর মানুষ, হ্যাঁ এরা মহামানব। আর তো সাপ, হ্যাঁ ওলা চৌধুরী, কিন্তু সেই জায়গা তো আর আল্লাহর সাথে কথা কনের তোর শক্তি হয়েছে না তোমার রে বাবা? হ্যাঁ, আমি ভাবছি না।
বিথঙ্গলের বড় আখড়ায় আপনারা কিভাবে আসবেন সেই বিষয়টি এখন জানিয়ে দিচ্ছি। প্রথমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বা দেশের বাইরে থেকে আপনারা যদি আসতে চান, প্রথমে আসতে হবে হবিগঞ্জে। হবিগঞ্জ শহরে এসে ওখান থেকে সিএনজি আসে, অথবা যে কোনো মোটরসাইকেল বা গাড়িতে যে কোনো বাহনে করে আপনাকে আসতে হবে আগুয়া বাজারে। আগুয়া বাজার থেকে এরকম নৌকা আছে, ট্রলার আছে, এরকম ট্রলার বা নৌকা বা মেশিন চালিত নৌকায় আপনাকে চলে আসতে হবে এই পারে, মানে আমি যেখানে বসে আছি সেখানে বিথঙ্গল বাজারে ঘাটে। বিথঙ্গলে আপনারা যখন আসবেন অবশ্যই কিন্তু মাথায় রাখবেন যে বর্ষাকালে এখানে আসার সবচেয়ে উত্তম সময়, কারণ বর্ষাকাল ছাড়া আপনি যদি অন্যান্য সময় আসতে চান সেই সময় নদী শুকিয়ে যায়, পানি থাকে না। এই না থাকার ফলে এখানে আসা অনেক মুশকিল হয়ে যায়। আমরা এখন যে সময় কথা বলছি তার কিছুদিন মধ্যেই পানিটা শুকিয়ে যাবে, তখন এইখানে আসা যাবে না। অন্য মেঠো পথ দিয়ে বা অনেক কষ্ট করে এই জায়গায় আসতে হবে, কারণ এখানে এমন কোনো ব্রিজ নেই যে জায়গায় আসা যাবে। তো আপনারা যদি আসতে চান তাহলে আসুন, বিথঙ্গলের বড় আখড়াটি দেখে যান। এবং আমরা আপনাদেরকে এই যে তথ্যগুলি দিলাম সেই তথ্যগুলি যদি এরকম আরও বেশি কিছু জানতে চান তাহলে আমাদেরকে জানান। সাথে থাকুন রূপালী বাংলাদেশের, দেখতে থাকুন রূপালী বাংলাদেশ ডিজিটাল, এবং আমরা আপনাদের সাথে আছি এবং জানাতে চাচ্ছি আপনাদের সকল ভালো ভালো বিষয় যেটা আমাদের বাংলাদেশের মধ্যে নিহিত আছে। ধন্যবাদ সবাইকে।